নারী যেন ভোরের প্রথম রোদ, আলোর মতো কোমল, শক্তির মতো দীপ্ত। নারী স্নেহের সুরভি, আবার বজ্রের গর্জন। নারী প্রকৃতির পূর্ণ রূপ। নারী যেখানে জাগে সেখানেই জাগে জীবন, জাগে নতুন সৃষ্টির সম্ভাবনা। যে রাঁধে সে চুলো বাঁধে। ওয়ান হু রক্স দ্য ক্রেডল রুলস দ্য ওয়ার্ল্ড। সংসার সুখী হয় রমণীর গুণে। দ্য হ্যাপিনেস অফ এ হাউসহোল্ড কামস ডিউ টু দ্য ভার্চুজ অফ ওমেন। নারীরাই যুগে যুগে মাতৃরূপে পূজিতা। আজও আমরা সেই নারীর উপাসনাই করে যাই। আজকে আমরা এই নারীর উপাসনা নিয়েই একটি কবিতা আলোচনা করতে চলেছি, সরোজিনী নাইডুর লেখা দ্য ব্যাঙ্গেল সেলার্স। অলরেডি একটি ক্লাস যেখানে আমরা এই কবিতার দুটি স্ট্যান্জা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব পরবর্তী এবং শেষ দুটি স্ট্যান্জা নিয়ে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। লেটস গেট স্টার্টেড। সেকেন্ড স্ট্যান্জায় বলছে, সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন। আমরা দেখেছি আগের দুটো স্ট্যান্জাতে বিভিন্ন কালারের ব্যাঙ্গল বা চুড়ি কিভাবে মহিলাদের বিভিন্ন স্টেজ অফ লাইফ, জীবনের বিভিন্ন পর্যায়কে ইন্ডিকেট করেছে। তো বলছে সাম মানে কিছু কিছু চুড়ি আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, যেন সূর্যের আলো পড়া শস্য ক্ষেতের সোনালী রঙের মতন রাঙা। অর্থাৎ এই যে সূর্যের আলো পড়েছে শস্য ক্ষেতে এবং তার যে রংটা সানলিট গোল্ডেন কালারকে ইন্ডিকেট করছে, এবং এই গোল্ডেন কালারটা তখনই গোল্ডেন হয়ে উঠবে একটা শস্য ক্ষেতে যখন শস্যটি হবে পরিপক্ক বা পরিণত। অর্থাৎ এইখানে সানলিট কর্ন যে সময়টাকে ইন্ডিকেট করছে মহিলাদের জীবনের, সেটা হলো মিডল এজ অর্থাৎ মধ্যবয়স্কা। এবং সেই সময়ের কালারকে চুড়ির রঙের সঙ্গে মিশিয়ে লেখিকা মহিলাদের জীবনের একটা বিশেষ পর্যায়ে মিডল এজড ওমেন, সেই পর্যায়টাকে তুলে ধরতে চেয়েছেন। এবং কি বলছেন, মিট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন। এবং সেই সময়টায় কি হয়, মিট করে একটা ব্রাইডকে, অর্থাৎ উপযুক্ত, মিট শব্দের অর্থ হলো উপযুক্ত, এখানে ভার্ব মিট, উপযুক্ত হয়, পারফেক্ট হয়, ঠিক যেন একটা বিয়ের দিনের সকালের কোণে। অর্থাৎ আমরা প্রথম স্ট্যান্জা এবং দ্বিতীয় স্ট্যান্জাতে দেখেছি কুমারী, যুবতী, কিশোরী মেয়েদের জীবনকে, এবং থার্ড স্ট্যান্জাতে আমরা দেখছি নববিবাহের সাজে, নববধূর সাজে একটি মহিলাকে, যার ব্রাইডাল মর্নিংটা হয় সোনা দিয়ে, সোনালী রং দিয়ে। দিস গোল্ডেন কালার ইন্ডিকেটস দ্য ব্রাইডাল ডে, ম্যারেজ ডে, ওয়েডিং ডে অফ এ গার্ল। সেই দিনটায় একটা মহিলার মনে, একটা নারীর মনে ফিউচারের যে পরিকল্পনা, যে ডেজায়ার, সেটা প্রকাশিত হয় যে আমার ভবিষ্যৎ জীবন কেমন হবে, আমি একটা নতুন জীবন শুরু করতে চলেছি। ইয়েস, ম্যারেজ অফ এ ওম্যান কমেন্সেস ইন এ নিউ লাইফ। একটা নতুন জীবন দান করে, একটা নতুন জীবনের সূচনা তৈরি হয়, এবং মনে করা হয় এই বিবাহই হচ্ছে নারীর জীবনের পরিপূর্ণতা। নারীরা পূর্ণতা পায় বিবাহের পরে। এবং এই নিয়ে একটি গানও রয়েছে যে একটুকু সিঁথির সিঁদুর জীবনটাকে বদলে দিল। তো সেই বদলে যাওয়ার সময়ের রং সোনালি, সানলিট কর্নে সেই সোনালি রঙের ইন্ডিকেশন দেওয়া রয়েছে। সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার। কিছু কিছু আছে আবার ফ্লেমের মতন। ফ্লেম শব্দের অর্থ হলো অগ্নিশিখা। বিয়ের সময়, জেনারেলি হিন্দুদের বিয়ের সময় একটা যজ্ঞ অনুষ্ঠান হয়, সেখানে আগুন জ্বলে, এটাকে বলছে ম্যারেজ ফায়ার। তো ওই ম্যারেজ ফায়ারের যে ফ্লেম, সেই ফ্লেমটা, অগ্নিশিখাটা কেমন হয়, কিছুটা কমলা, কিছুটা বেগুনি অগ্নিশিখা যেমন হয়, সেই অগ্নিশিখাটার মতন কিছু কিছু চুড়ি। অর্থাৎ এখানে মেয়েদের জীবনের যে বিশেষ গুরুত্বপূর্ণ দিন, যেখানে মেয়েদের জীবনটা একদম পুরোপুরি বদলে যায়, সেই বদলের সময়টাকে নির্দেশ করছে কিছু কিছু চুড়ি। অর অথবা রিচ উইথ দ্য হিউ অফ হার হার্টস ডেজায়ার। রিচ, রিচ শব্দের অর্থ এখানে সমৃদ্ধ। কিসে সমৃদ্ধ? উইথ দ্য হিউ, হিউ অর্থ রং,
সেই রঙে, কোন রঙে? অফ হার হার্টস ডিজায়ার, তার হৃদয়ের আকাঙ্ক্ষা। তাহলে এখানে ফ্লেমটা ইন্ডিকেট করছে কি? ডেজায়ার অফ এ নিউলি ওয়েড গার্ল। নিউলি ওয়েড গার্লের একটা কিন্তু ডেজায়ার থাকে। কিরকম ডেজায়ার? ফিজিক্যাল ডেজায়ার থাকে একটা। আর কিসের ডেজায়ার থাকে? একটা সাইকোলজিক্যাল ডেজায়ার থাকে। অর্থাৎ সে একটা পরিবারে ছোট থেকে জন্ম থেকে বড় হয়েছে, এবার সে নতুন একটা পরিবারে যাবে, সেখানে তাকে অ্যাডজাস্ট করতে হবে। এই যে অ্যাডজাস্টমেন্টের চাহিদা, অ্যাডজাস্টমেন্ট কখনো একতরফা হয় না, ইটস এ টু ওয়ে ট্রাফিক। সে যেমন অ্যাডজাস্ট করবে, সে যে পরিবারে যাচ্ছে সেই পরিবারের লোকজনকেও তাকে অ্যাডজাস্ট করতে হবে। সেই অ্যাডজাস্টমেন্টটা কেমন হবে? তার একটা চাহিদা থাকে, সে একটা চাহিদা প্রকাশ করে, আকাঙ্ক্ষা তার মধ্যে থাকে, আকাঙ্ক্ষা পোষণ করে যে আমি যে নতুন পরিবারে যাব সেখানে যেন আমি অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এই যে চাহিদা, এই চাহিদাগুলোকে বলছে ডেজায়ার অফ এ নিউলি ওয়েড গার্ল। যার চাহিদা থাকে সে যেন সে যে পূর্ণতাটা চাইছে সেটা যেন সে পায়, সে সম্মানটা পায়, সে মর্যাদা যেন সে পায়। এই যে ডেজায়ার, সেই ডেজায়ারটাকেই বলছে তার হার্টস ডেজায়ার, হার্টস ডেজায়ার। এবারে টিঙ্কলিং, টিঙ্কলিং শব্দটা হচ্ছে টুংটাং শব্দ করবে, চুরির যেমন শব্দ হয়। লুমিনাস মানে উজ্জ্বল, অবশ্যই আমরা চুরিটাকে সবসময় উজ্জ্বলই দেখে আসছি। টেন্ডার অর্থাৎ কোমল, এই টেন্ডারের সঙ্গে আরেকটি শব্দ আমরা রিলেট করতে পারছি, যেটা ফার্স্ট স্ট্যান্জায় ছিল, সেটা হচ্ছে ডেলিকেট, ফ্র্যাজাইল, ভঙ্গুর, যেটাকে খুব সাবধানে যত্ন সহকারে হ্যান্ডেল করতে হয়। অ্যান্ড ক্লিয়ার এবং স্বচ্ছ, এর মধ্যে কিন্তু কোনো অভিযোগ নাই, এর মধ্যে কোনো কিন্তু বাধা বিপত্তি নাই, একদম ক্লিয়ার, স্ট্রেট, সোজা, সহজ, সরল। এই ধরনের চুড়ি, লাইক হার ব্রাইডাল লাফটার, ঠিক যেমন তার হাসি, নির্মল হাসি, কোমল হাসি। আবার ঠিক যেমন তার ব্রাইডাল টিয়ার, চোখের জল যেমন স্বচ্ছ হয়, সেই ব্রাইডাল টিয়ারের মতন। তাহলে টিঙ্কলিং, লুমিনাস, টেন্ডার, এগুলো হচ্ছে চুরির কোয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কোয়ালিটি অফ দ্য ব্রাইড। সেই মেয়েটির, যে মেয়েটি নববধূ সাজে আজকে বিয়ের পিঁড়িতে, আবার সেই মেয়েটির চোখের জল এবং সেই মেয়েটির হাসি যেভাবে কোমল, যেভাবে নিষ্পাপ, সেই যেভাবে নির্মল, সেই রকম যেন ওই চুড়িগুলি। তাহলে এখানে লেখিকা চুড়িগুলোকে এমন ভাবে রিপ্রেজেন্ট করেছেন যেন একটা মেয়ের জীবনকে তিনি রিপ্রেজেন্ট করছেন। এই চুড়িগুলি হয়ে উঠেছে একটি মেয়ের জীবনের প্রতিচ্ছবি। বিভিন্ন স্টেজে বিভিন্ন রকমের চুড়ি, ওভারঅল সমস্ত চুড়িগুলি যেন মেয়েদের সমস্ত জীবনের অধ্যায়কে নিয়ে তৈরি করা একটা প্রতিচ্ছবি। খুব সুন্দরভাবে সরোজিনী নাইডু এটাকে তুলে ধরেছেন। আমরা এবার দেখব লাস্ট অ্যান্ড ফোর্থ স্ট্যান্জা। সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে। কিছু কিছু চুড়ি আবার পার্পল। এবার আমরা আসছি বিবাহের পরে মিডল এজ শেষ করে, যেটাকে আমরা প্রৌঢ়ত্ব বলি, প্রৌঢ়, অর্থাৎ ওল্ড এজ নয় আবার মিডল এজও নয়, সেরকম একটা সময়। বিবাহের পরবর্তীকালে এখন সে মা হয়েছে, এখন সে সংসারের দায়িত্ব নিয়েছে, রেসপন্সিবল একজন ওম্যান, সেই সময়টার কথা বলা হচ্ছে। সাম আর পার্পল, কিছু কিছু আবার বেগুনি কালারের। বেগুনি কালারটা কিসের ইন্ডিকেশন দেয়? বেগুনি কালারটা ইন্ডিকেশন দেয় ওয়াইজডম, জ্ঞান, অর্থাৎ মহিলাটি এই সংসার জগৎ সম্পর্কে জ্ঞানী হয়ে উঠেছে। প্রাইড অর্থাৎ গর্ব, সে এখন একটা সংসারের কর্ত্রী, এই যে গর্ব। অনার, মর্যাদা অফ এ মিডল এজেড ওম্যান, একটা মধ্যবয়স্ক মহিলার যে সম্মান, মর্যাদা, গর্ব এবং জ্ঞান, সেইটার ইন্ডিকেশন হচ্ছে পার্পল কালার। এবং এখন লেখিকা, কবি আমাদের সেই পার্পল চুরির ইন্ডিকেশন দিয়ে বোঝাতে চাইছেন যে মহিলাদের এই পার্টিকুলার এজ লিমিটটাকে। এবং তারপর কি বলছে? গোল্ড ফ্লেকড গ্রে, যে গোল্ড পরিধান করে বিয়ে হয়েছিল, যে গোল্ড বিয়ের ইন্ডিকেশন দিয়েছিল, আজকে সেই গোল্ডের ছিটে ফোটা গ্রে কালার। এই যে ফ্লেক শব্দের অর্থ হলো ছিটে ফোটা দাগযুক্ত। তাহলে গ্রে কালারটা কিভাবে এলো? এই গ্রে কালারটা হচ্ছে বয়সের ভার, অর্থাৎ এই মহিলা এবার আস্তে আস্তে বয়স প্রাপ্ত হয়েছেন। সেই গোল্ডটা আর পিওর চকচকে গোল্ড নাই, সেই গোল্ডটা হয়ে গেছে ফ্লেকড, ফ্লেক উইথ গ্রে কালার। ঠিক যেমন আমাদের মায়েদের চুলগুলো কিছু কিছু জায়গায় পেকে যায়, পুরোটা কালো আর থাকে না, কিছু কিছু জায়গায় পেকে যায়, সেখানে একটু গ্রে কালার ধারণ করে, কিছুটা ব্রাউনিশ, কিছুটা গ্রেইশ, সেই কালারটার চুড়ি। তাহলে এখানে কিন্তু এই গ্রে কালারটা আসলেই ইন্ডিকেট করছে মহিলাদের চুলের পাক ধরাকে, যেটা একটা প্রৌঢ় বয়সে এসে, ঠিক বৃদ্ধ হওয়ার আগের বয়সে এসে একটা মহিলা প্রাপ্ত হয়।
ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু আউট লাইফ মিডওয়ে, কারণ তিনি সেই মহিলা এখন জার্নি করেছেন তার জীবনের মধ্য রাস্তায়, মধ্য গগনে, মিডওয়ে, হাফ রাস্তায়। যদি আমরা জীবনটাকে একটা জার্নি ধরি, একটা ডিস্টেন্স কভার করে একটা মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তাহলে এই মহিলা সেই রাস্তার সেই ডিস্টেন্স বা দূরত্বের মাঝ পথে এসে দাঁড়িয়ে আছে। এমন একটা কথা বলতে চাইছেন তিনি, হু হ্যাজ জার্নিড, যে অলরেডি জার্নি করে এসেছেন থ্রু আউট লাইফ, তার জীবন জুড়ে, মিডওয়ে, অর্ধেক রাস্তায়। তার জন্যই তো এই ওয়াইজডম, এই রাস্তাটা জার্নি করে এসেছে বলেই তো এই অনার, এই প্রাইড। ঠিক আছে, হুজ হ্যান্ডস হ্যাভ চেরিস্ট, যার হাতগুলি লালন পালন করেছে, চেরিস্ট, লালন পালন করেছে। কি লালন পালন করেছে? এই সংসার, এই সংসারের মানুষজন, তার সন্তানদেরকে। হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার ভালোবাসা আশীর্বাদ করেছে। ব্লেসড এটা হচ্ছে আর্কেক ফর্ম, আর্কেক ফর্ম আসলে হচ্ছে ব্লেসড, আশীর্বাদ ধরা, ব্লেসড থেকে এসছে। যার ভালোবাসা আশীর্বাদ করেছে কাদেরকে? তার যারা অনুজ, তার যারা ছোট, তাদেরকে আশীর্বাদ করে এসছে। অ্যান্ড ক্রেডলড ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট, এবং দোলনাতে দুলিয়েছেন তার সোনা ছেলেদেরকে। এখানে ফেয়ার বলতে কিন্তু ফর্সা নয়। যে মায়ের সন্তান কালো, সেই কালো সন্তানকে কি তার মা ফেলে দেয়? তাকেও কিন্তু দোলনায় দোলায় বুকে তুলে আদর করে। প্রত্যেক মায়ের কাছে তার সন্তানের গায়ের রং, কমপ্লেক্সন যেমনই হোক না কেন, সেই সন্তান তার কাছে সোনা ছেলে। সেই সন্তান তার কাছে ছেলে হোক বা মেয়ে হোক, কোনোটাই ফেলনা নয়। এখানে কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন নেই, এখানে কোনো কালার ডিসক্রিমিনেশন নেই, এবং সেটা নেই বলে তিনি বলেছেন ফেয়ার সন্স, সোনা ছেলে। এখানে ফেয়ার মানে ফর্সা নয়, সান মানে শুধুমাত্র ছেলে নয়, সান মানে এখানে সন্তান, মানে সোনা সন্তান। আমরা মেয়েদেরকে বলি আমার সোনা ছেলে, বলি না আদর করে, সোনা ছেলে আমার। তো ক্রেডল ফেয়ার সন্স, দোলনায় দুলিয়েছেন সোনা ছেলেদেরকে, অন হার ফেথফুল ব্রেস্ট, এবং বুকে করে নিয়ে দুলিয়েছেন। দোলনা বলতে এখানে ক্রেডল বলতে দোলানো, দোলনাতে দোলাতে হবে, মানে আমরা বুকে করে নিয়েও কোনো দোলাই, হাতে করে কোলে করে নিয়েও দোলাই, পায়ের উপরে ফেলে পাটাকে দোলাই। অনেক রকম ভাবে বাচ্চাদেরকে আমরা দুলিয়ে মানুষ, এটা বলে দুলিয়ে মানুষ করা। বাচ্চাদেরকে আমরা এভাবেই ছোট থেকে বড় করে মানুষ করি। তো বলছে হার ফেথফুল ব্রেস্ট, তার বিশ্বস্ত বুকে জড়িয়ে রেখেছে। এই বিশ্বস্ত বুক সবার হয় না, বিশ্বস্ত বুকটাকে গড়ে তুলতে হয়। একটা সন্তান তার মায়ের কোলটাকে কেন বিশ্বস্ত বলে মনে করে? কারণ সেখানে সে সিকিউরিটি পায়, সেখানটা হচ্ছে তার কমফোর্ট জোন। এটা কিন্তু তৈরি করতে হয়েছে সে মাকে। অন্য কোনো মানুষের কাছে গিয়ে কিন্তু সে বাচ্চাটা সে কমফোর্ট জোন পাবে না, অন্য কোনো বুকে গিয়ে, অন্য কোনো কোলে গিয়ে সে বাচ্চাটা সেই সিকিউরিটিটা পাবে না। তাই এই যে ফেথফুল ব্রেস্ট, এই ফেথফুল ব্রেস্টটা তৈরি করতে হয়েছে। আর এই যে শব্দটা ক্রেডলড, দোলানো, এই দোলানো শব্দটাকে ইন্ডিকেট করছে অ্যাফেকশন ফর চাইল্ড, সন্তানের জন্য স্নেহ, আর ইন্ডিকেট করছে রেসপন্সিবিলিটি, দায়িত্ব, কর্তব্যবোধ। এবং এই যে ফেথফুল ব্রেস্ট, এই ফেথফুল ব্রেস্টটা কিন্তু এই অ্যাফেকশন এবং রেসপন্সিবিলিটি, এই দুটোর যোগফল বা সমষ্টি থেকে তৈরি হয়ে তার আউটপুট হচ্ছে ফেথফুল ব্রেস্ট। তার মায়ের বুক সন্তানের কাছে ফেথফুল ব্রেস্ট তখনই হয় যখন সেই মায়ের জন্য অফুরন্ত স্নেহ থাকে সন্তানের জন্য, আর সেই মায়ের অফুরন্ত রেসপন্সিবিলিটি থাকে তার সন্তানের জন্য, তখনই সেই মায়ের বুক ফেথফুল ব্রেস্ট হয়ে ওঠে। যেটা হয়ে উঠেছে সব মায়েদের ক্ষেত্রে, এটা সমান, এটা ইউনিভার্সাল ট্রুথ। সব মায়েরাই সমান, সব মায়েরাই তাই করে। অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড, এবং সংসারকে সার্ভ করছে, সংসারকে সরবরাহ করছে, সংসার চালাচ্ছে। ইন ফ্রুটফুল প্রাইড, অর্থাৎ ফলপ্রদ গর্ব নিয়ে। সংসার, হাউস হোল্ড মানে হলো সংসার, আর ফ্রুটফুল প্রাইড অর্থাৎ পজিটিভ গর্ব। গর্ব কিন্তু দু রকমের হয়, একটা নেগেটিভ, যেটাকে আমরা অহংকার বলি, মানে বড়াই করা, বিরাট ব্যাপার, অহংকার। এটা কিন্তু নয়, এখানে হচ্ছে পজিটিভ অ্যাসপেক্ট, গর্ব। গর্বের সঙ্গে সংসার চালাচ্ছে। গর্ব কখন হয়? যখন সাকসেসফুল হয়। তার মানে এখানে বলতে চাইছেন যে তিনি একজন মা, তার সংসার চালাচ্ছে, সার্ভস আর হাউস হোল্ড সাকসেসফুলি, ভেরি সাকসেসফুলি, তবেই না গিয়ে হচ্ছে ইন ফ্রুটফুল প্রাইড। এই ফ্রুটফুল প্রাইডটা হচ্ছে ফলাফল। আর কারণটা কি? কিসের ভিত্তিতে হয়েছে? বেসিসটা কি? সাকসেসফুল সার্ভিস।
তিনি তার সংসারে সাকসেসফুল সার্ভিস দিয়েছেন, তার জন্যই ফ্রুটফুল প্রাইড। অ্যান্ড ওয়ার্শিপস দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড, এবং হাজবেন্ডের পাশে থেকে ঈশ্বরের উপাসনা করেছেন। এখানে যদি আমি ধরে নিই এই ঈশ্বর আসলেই সংসার, তিনি সংসার ধর্ম পালন করেছেন তার স্বামীর পাশে থেকে। একটা সংসার কখনোই একটা মহিলা একা চালাতে পারে না, একটা সংসার কখনো একটা পুরুষ একা চালাতে পারে না। পুরুষ বাইরের কাজ করে, পুরুষ শক্তির কাজ করে, আর বুদ্ধি দিয়ে যত্ন দিয়ে আগলে রাখার কাজটা করে নারী। পুরুষ আর নারীর সংমিশ্রণেই একটা সাকসেসফুল হাউস হোল্ড তৈরি হয়। তাহলে এইখানে যে ওয়ার্শিপস দ্য গড অ্যাট হার হাজবেন্ড সাইড, হাজবেন্ডের পাশে থেকে, অ্যাট হার হাজবেন্ড সাইড, এই সাইড শব্দটা ইম্পর্টেন্ট। হাজবেন্ডকে ওভারফ্লো করে নয়, বা হাজবেন্ডের থেকে বিহাইন্ডে থেকে নয়, হাজবেন্ডের সাইডে থেকে। এই সাইড শব্দটা ইন্ডিকেট করছে কি? সাপোর্টিভ কোয়ালিটি। অর্থাৎ যে কথাটা ইউনিভার্সাল আমরা বলেছি নারী পুরুষ সমান সমান, সেই ইন্ডিকেশনটাই আমরা এই জায়গাটায় পাচ্ছি। এবং এইখানটা করে খুব সুন্দরভাবে আমাদের কবি ফুটিয়ে তুলেছেন ফেমিনিজম। ফেমিনিজমের যে বার্তা, ফেমিনিজমের যে বক্তব্য, নারী পুরুষ সমান সমান। ফেমিনিজমটাকে দুই রকম ভাবে এক্সপ্রেস করা যায়। তুমি হয় পুরুষের থেকে মানে নারীকে বড় করে দেখাও, আদারওয়াইজ পুরুষকে নারীর থেকে ছোট করে দেখাও। অর্থাৎ সাপোজ ধরো এইখানটা করে রয়েছে পুরুষ এটার ভিত্তিতে, আর এইখানটা করে হয়েছে নারী, এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। তাহলে হয় তোমাকে এই মেলটাকে কেটে ফিমেলের কাছে নিয়ে আসতে হবে, তাহলে সমান সমান হয়ে গেল। অথবা এই যে মেলটা যেখানে ছিল মেলটা সেখানে থাকলো, নারীকে তুমি উত্তোলন করে এখানে রাখো, তাহলেই নারী পুরুষ সমান সমান হয়ে গেল। এবারে আমাদের কবি বলতে চাইছেন নারী পুরুষ সমান সমানই আছে, এদের কাউকে উঁচু করা বা কাউকে নিচু করার প্রয়োজন নাই। এই বার্তাটা দিচ্ছেন এই শব্দটির দ্বারা, হাজব্যান্ড সাইড। এখানে তিনি বলতে পারতেন যে হাজবেন্ড যা কাজ করে তার থেকে একজন নারী মা হিসাবে, সংসারের কর্ত্রী হিসেবে অনেক বেশি কাজ করেন। ফেমিনিজমটাকে তিনি গর্বের সঙ্গে প্রকাশ করতে পারতেন, তিনি করেননি। তিনি লিখেছেন হাজব্যান্ড সাইড, নারী পুরুষ সমান সমান, সমানভাবে অংশগ্রহণ করবে, সমানভাবে কাজকর্ম করবে, সমানভাবে সংসার ধর্ম পালন করবে। তো এই ছিল নারী শক্তির উপাসনা, এই ছিল নারী ক্ষমতায়নের একটা অংশ, এই ছিল নারীদের জেগে ওঠা, এই ছিল নারীদের জীবন, যে জীবন নিয়ে আমরা খুব সুন্দরভাবেই অবগত। আমরা প্রত্যেকেই মায়ের স্নেহ পেয়েছি, আমরা প্রত্যেকেই আমাদের সংসারে সমাজে সর্বত্র নারীদের কাছ থেকে আমরা পেয়ে আসছি এবং নারীদেরকে আমরা রক্ষা করে আসছি। তো এই সংকল্প নিয়েই এই কবিতাটি এখানে শেষ করছি। আশা করি বোঝাতে পেরেছি। যদি পেরে থাকি তাহলে আমার এই ক্লাসটি সার্থক হবে। তোমরা আশা করি অপেক্ষা করবে আমার পরবর্তী ক্লাসের জন্য। ধন্যবাদ।